সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আমি সৈয়দা খুদেজা বেগম আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আবশ্যিক বিষয় কোড 111501 আলোচনা করব। আমরা আজকে লাহোর প্রস্তাব 1940 সাল, সেখান থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। লাহোর প্রস্তাব বলতে কি বোঝায়, লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট, লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যসমূহ, লাহোর প্রস্তাবের গুরুত্ব, লাহোর প্রস্তাবের সংশোধন এবং স্বাধীন বাংলাদেশের বীজ লাহোর প্রস্তাবের মধ্যে নিহিত। এই বিষয়গুলো আলোকপাতের মাধ্যমে লাহোর প্রস্তাব সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার চেষ্টা করব আমরা। শিক্ষার্থীরা, তাহলে আমরা আসি, লাহোর প্রস্তাব বলতে আমরা কি বুঝি। 1940 সালের 22 এবং 23 মার্চ লাহোরে মুসলিম লীগের 27তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের অঞ্চলগুলোকে নিয়ে একাধিক পৃথক রাষ্ট্র গঠনের যে প্রস্তাব গৃহীত ও অনুমোদিত হয় তাকে বলা হয় লাহোর প্রস্তাব। আমি 1940 সালের 23 মার্চ প্রস্তাবটি উত্থাপিত হয়েছিল এবং 24 মার্চ প্রস্তাবটি অনুমোদিত হয়। সভাপতিত্ব করেন সেদিনের সেই কাউন্সিল অধিবেশনে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, উপস্থাপক ছিলেন একে ফজলুল হক, বাংলার মুখ্যমন্ত্রী তিনি, এবং সমর্থক চৌধুরী খালেকুজ্জামান। বিস্তারিত আলোচনার আগে একটু আমরা প্রেক্ষাপটটা আলোচনা করব। প্রেক্ষাপট আলোচনা করার সময় যে জিনিসটি প্রথমে আসে যে কেন লাহোর প্রস্তাব উত্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমরা জানি যে ভারতবর্ষে ব্রিটিশরা যখন শাসন করতে আসে, ভারতের দুটি সম্প্রদায়, হিন্দু এবং মুসলমান, শক্তিশালী দুটি শ্রেণী, এই দুটি শ্রেণীর মধ্যেই কখনো ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, আবার অনেক সময় তাদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। এমনি একটি প্রেক্ষাপটে ভারতীয় মুসলমানরা নিজেদেরকে বিভিন্ন সময় দল হিসাবে কংগ্রেসের সাথে বা হিন্দুদের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে নাই। সেই জন্যই মুসলিম বিভিন্ন পণ্ডিতের যে চিন্তাভাবনা ছিল, তারা মনে করতেন, বিশেষ করে 19 শতাব্দীর শেষ দিকে স্যার সৈয়দ আহমদ ঘোষণা করেন, ভারতে দুটি ভিন্ন জাতি বসবাস করে। হিন্দু প্রভাবিত যে কংগ্রেস দলটি, তিনি মুসলমানদেরকে সেই কংগ্রেস দলে যোগদান করতে নিষেধ করেন। আমরা 1930 সালে দেখি আল্লামা ইকবাল এলাহাবাদে এক ভাষণে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন। এই জন্য আল্লামা ইকবালকে পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয়। 1933 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলীও মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন। এটি একটি দিক। আরেকটি হলো বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ। 1905 সালে বঙ্গভঙ্গ অনুষ্ঠিত হয়, 11 সালে বঙ্গভঙ্গ রদ হয়। কংগ্রেস নেতৃবৃন্দ এবং হিন্দু নেতৃবৃন্দ এর প্রচণ্ড বিরোধিতা করেন, যা আমরা লক্ষ্য করি। সশস্ত্র কার্যক্রম পরিচালনা করে তারা, হিন্দু সম্প্রদায়, বিলেতি দ্রব্য বর্জন, স্বদেশী আন্দোলন, ফলে অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটে।
স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বালগঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ প্রমুখের নাম বলা যায়। আবার যখন 11 সালে বঙ্গভঙ্গ রদ করতে ব্রিটিশ সরকার কংগ্রেস এবং হিন্দু সম্প্রদায়ের চাপের মুখে বাধ্য হয়, এ সমস্ত প্রেক্ষাপটে মুসলমান সম্প্রদায় উপলব্ধি করেন যে মুসলমানদের স্বার্থ হিন্দু স্বার্থ থেকে সম্পূর্ণ পৃথক। এরূপ বিচ্ছিন্নবাদী মনোভাবের মধ্যেই লাহোর প্রস্তাবের ভিত্তি রচিত হয়। এরপরে আমরা লক্ষ্য করি লখনৌ চুক্তি হয়েছিল ব্রিটিশ ভারতে 1916 সালে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, একে ফজলুল হক প্রমুখের প্রচেষ্টায়। কার সাথে? কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি ছিল এটি। আমরা এই চুক্তিতে লক্ষ্য করি যদিও কংগ্রেস এবং মুসলিম লীগ এই চুক্তিটি করেছিল, কিন্তু এটি মুসলমানদের একটি জয় ছিল। কিভাবে? 1909 সালে পার্লামেন্টারি সংস্কার আইনে মুসলমানদের জন্য যে পৃথক নির্বাচনের কথা বলা হয়েছিল, কংগ্রেস এটিকে পূর্ণাঙ্গ সমর্থন প্রদান করেনি, কিন্তু এই চুক্তির মাধ্যমে কংগ্রেস কর্তৃক এটি অনেকটি অনুমোদিত হয় এবং মুসলমানদের পৃথক রাজনৈতিক সত্তা কংগ্রেস কর্তৃক স্বীকৃতি লাভ করে। ফলে আমরা বলতে পারি পাকিস্তান আন্দোলনের ক্ষেত্র ত্বরান্বিত হয়। আমি দীর্ঘায়িত না করে যদি সংক্ষিপ্তভাবে বলতে যাই, এভাবে আমরা বলতে পারি খেলাফত আন্দোলন, নেহেরু রিপোর্ট, জিন্নার 14 দফা, গোলটেবিল বৈঠক ব্যর্থতা এবং বিশেষ করে যেটি চূড়ান্ত পটভূমি হিসাবে বলতে পারি সেটি হচ্ছে 1937 সালের নির্বাচন পরবর্তী কংগ্রেসের মুসলিম স্বার্থ বিরোধী নীতি গ্রহণ। 1937 সালের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় 35 সালের ভারত শাসন আইনের উপর ভিত্তি করে। এই নির্বাচনে কংগ্রেস আমরা লক্ষ্য করি 5টি প্রদেশ, মাদ্রাজ, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্য 2টি প্রদেশ বোম্বাই, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সর্বাধিক আসন লাভ করে। মুসলিম লীগ বাংলা, পাঞ্জাব, সিন্ধু প্রদেশে উল্লেখযোগ্য আসন লাভ করে। তবে মুসলিম লীগ কংগ্রেসের নিকট দাবি জানিয়েছিল বা আহ্বান করেছিল যাতে যৌথভাবে কোয়ালিশন সরকার গঠন করা হয়, কিন্তু কংগ্রেস হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে এককভাবেই সরকার গঠন করে। এমনি একটি প্রেক্ষাপটে তারা অফিস আদালতে কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন যেমনি করে, বিদ্যা মন্দির প্রতিষ্ঠা করে, শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করে এবং রাষ্ট্রভাষা হিসেবে হিন্দি ভাষাকে চালু করেন। এই সমস্ত নীতির কারণে মুসলমান সম্প্রদায় ভীতসন্ত্রস্ত হয়ে ওঠে এবং যে প্রদেশগুলোতে তারা সরকার গঠন করেছিল মুসলমানদের উপর নানা ধরনের নির্যাতন এবং জুলুম তারা পরিচালনা করেছিল। ফলে ভারতের বিভিন্ন প্রদেশে কংগ্রেসের এইরূপ নীতির কারণে মুসলমান সম্প্রদায় নিজেদের স্বার্থ রক্ষার জন্যেই পৃথক আবাসভূমি চিন্তা করতে বাধ্য হয়। লাহোর প্রস্তাব তারই ফসল। আরেকটি মুখ্য কারণ হলো দ্বিজাতি তত্ত্ব। 1940 সালের 22 মার্চ জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্ব উপস্থাপন করেন। এই তত্ত্বের দ্বারা তিনি জোর দিয়ে বলেন যে এই উপমহাদেশে হিন্দু এবং মুসলিম দুটি স্বতন্ত্র এবং প্রধান জাতি, এদের জীবন দর্শন পৃথক এবং ভিন্ন, সুতরাং তাদের আবাসভূমিও হবে ভিন্ন। মূলত জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতেই লাহোর প্রস্তাব রচিত হয়।
এবার আমরা আলোচনা করতে চাই লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য। লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য আমি আগেই বলেছি লাহোর প্রস্তাব বলতে কি বুঝি বা বুঝায়। এই 1940 সালে বাংলার কৃতি সন্তান ও মুখ্যমন্ত্রী A.K. ফজলুল হক মুসলমানদের দুর্বিষহ জীবন থেকে আত্মনিয়ন্ত্রণ ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। তার বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমত, নিখিল ভারত মুসলিম লীগ দৃঢ়তার সাথে পুনঃঘোষণা করছে যে 35 সালের ভারত শাসন আইনে যে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা রয়েছে তা এদেশের যে পরিস্থিতি উদ্ভূত অবস্থা তার প্রেক্ষিতে অসঙ্গত এবং অকার্যকর বিদায় ভারতীয় মুসলমান সম্প্রদায়ের নিকট তা উপযোগী নয় বা অগ্রহণযোগ্য। দ্বিতীয়ত বলা হচ্ছে, সমস্ত সাংবিধানিক পরিকল্পনা নতুনভাবে যদি বিবেচনা করা না হয় মুসলিম ভারত তাতে অসন্তুষ্ট হবে এবং মুসলমানদের অনুমোদন ও সম্মতি ব্যতিরেকে পরবর্তী কোনো সংবিধান রচিত হলে কোনো সংশোধিত পরিকল্পনাও মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না। তৃতীয়ত বলা হচ্ছে, নিখিল ভারত মুসলিম লীগের সুচিন্তিত অভিমত যে ভারতে কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা কার্যকর হবে না বা মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না যদি না তা নিম্নলিখিত মূলনীতির উপর ভিত্তি করে রচিত না হয়। সেই মূলনীতিগুলো আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। ভৌগোলিক অবস্থান অনুযায়ী সংলগ্ন বা সন্নিহিত স্থানসমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে। প্রয়োজন অনুযায়ী সীমানা পরিবর্তন করে এমনভাবে গঠন করতে হবে যাতে ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকাগুলো স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে পারে। স্বাধীন রাষ্ট্রসমূহের সংশ্লিষ্ট অঙ্গরাজ্য বা প্রদেশসমূহ হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। চতুর্থত, এই সমস্ত অঞ্চলের সংখ্যালঘুদের ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক ও সকল ধরনের অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য তাদের সাথে পরামর্শক্রমে সংবিধানে কার্যকর বাধ্যতামূলক বিধান রাখতে হবে। যে সমস্ত মুসলমানগণ ভারতবর্ষের যেখানে সংখ্যালঘু সেখানে তাদের সাথে পরামর্শক্রমে এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক অন্যান্য অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য পরামর্শ সাপেক্ষে সংবিধানে পর্যাপ্ত কার্যকর ও বাধ্যতামূলক বিধান রাখতে হবে। তাহলে এই চারটি মূলনীতিকে যদি আমরা বিশ্লেষণ করি বা রাজনীতি বিজ্ঞানীরা বিশ্লেষণ করে যে বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পাই সেটি হলো, এক, অঞ্চল হিসাবে চিহ্নিত করতে হবে। কোন অঞ্চল? আমরা যেটা বলেছি ভৌগোলিক অবস্থা অনুযায়ী সংলগ্ন বা সন্নিহিত এলাকাগুলোকে অঞ্চল হিসাবে চিহ্নিতকরণ। দুই, মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন। মূল প্রস্তাবে যেটি ছিল ভারতের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব ভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন। তিন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোর সীমানা পরিবর্তন। স্বাধীন যে রাষ্ট্রগুলোর কথা বলা হয়েছে সে রাষ্ট্রগুলোর গঠনের জন্য প্রয়োজন বোধে ভারতবর্ষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে এলাকাগুলো সেগুলোর সীমানা নির্ধারণ বা পরিবর্তনের কথা বলা হয়েছে। 4 নাম্বার, স্বায়ত্তশাসিত ও স্বাধীন অঙ্গরাজ্য।
এসব স্বাধীন রাষ্ট্রের প্রদেশ বা অঙ্গরাষ্ট্রগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। সংখ্যালঘু মুসলমানদের অধিকার এবং স্বার্থ সংরক্ষণ। সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের জন্য সংবিধানে কার্যকর, পর্যাপ্ত, বাধ্যতামূলক বিধান করা। 6 নম্বর, মৌলিক নীতি হিসাবে এই লাহোর প্রস্তাবকে গ্রহণ। লাহোর প্রস্তাবের উল্লেখিত বিষয়গুলো ভবিষ্যতে সাংবিধানিক পরিকল্পনার ক্ষেত্রে মৌলিক নীতি হিসাবে গ্রহণ করতে হবে। প্রস্তাবটি যখন ফজলুল হক সাহেব উত্থাপন করেন, পরবর্তীতে তিনি তার ভাষণে সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে মুসলমানরা যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা অর্থাৎ সর্বভারতীয় যুক্তরাষ্ট্র যেটি গঠন করা হয়েছিল 35 সালে ভারত শাসন আইনে গ্রহণ করার সম্পূর্ণ বিরোধী। তাদের বিনা সম্মতিতে কোনো সংবিধান যদি প্রণীত হয় তাহলে তারা অকেজো করে দিবেন। এবার আমরা একটু আসি লাহোর প্রস্তাবের সংশোধন। লাহোর প্রস্তাবে কোথাও কিন্তু পাকিস্তান নামক পৃথক রাষ্ট্র গঠনের কথা বলা হয়নি। লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন রাষ্ট্রসমূহ, স্বয়ংশাসিত, সার্বভৌম, ইউনিট ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়েছিল। আমরা দেখি লাহোর প্রস্তাব উত্থাপনের পর থেকেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ 1943 সাল পর্যন্ত একাধিক রাষ্ট্রের কথা বলেন, কিন্তু 1941 সালে এপ্রিল মাসের 15 তারিখ মাদ্রাজে মুসলিম লীগের বাৎসরিক অধিবেশন হয়। সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাই মুসলিম লীগের মূলনীতি বলে সিদ্ধান্ত গৃহীত হয়। লক্ষণীয় বিষয় হলো মাদ্রাজ অধিবেশনে গৃহীত প্রস্তাবে লাহোর প্রস্তাবের মতোই রাষ্ট্রসমূহ শব্দটি রাখা হয়। 1944 সালে গান্ধী জিন্নাহ পত্রালাপের সময়ও রাষ্ট্রসমূহ শব্দটি ব্যবহার করেন। কোথাও এটি রাষ্ট্র হিসাবে বলা হয়নি, কিন্তু ষড়যন্ত্রটি আমরা কখন দেখি? 1946 সালের 9 এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত আইনসভার মুসলিম লীগ সদস্যদের সম্মেলনে সর্বপ্রথম রাষ্ট্রসমূহ শব্দটি নিয়ে বিতর্ক ওঠে এবং এই বিতর্কে আমরা লক্ষ্য করি জিন্নাহ সাহেব স্টেট শব্দটির গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হন বিদায় সর্বপ্রথম তিনি দিল্লি সম্মেলনে রাষ্ট্রসমূহ বা স্টেটস শব্দের পরিবর্তে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন। তার এই প্রস্তাবের রাষ্ট্রসমূহের পরিবর্তে রাষ্ট্র শব্দটি ব্যবহার নিয়ে যে প্রস্তাবটি তিনি করেন, সাথে সাথে তার চরম বিরোধিতা করেন বাংলার মুসলিম লীগ নেতা আবুল হাসেম। এবং আমরা লক্ষ্য করি তিনি কি বলেন, আবুল হাসিম, যে মুসলিম লীগের টিকিটে নির্বাচিত আইনসভা সমূহের সদস্যদের এই বিশেষ কনভেনশনে মূল লাহোর প্রস্তাব সংশোধন করার কোনো ক্ষমতা নেই। যাই হোক, জিন্নাহ সাহেব বুঝাতে চেষ্টা করেন যে এটি টাইপের ভুলে লাহোর প্রস্তাবে স্টেট শব্দটির সাথে
এস অক্ষরটি যুক্ত হয়েছিল, কিন্তু মূল লাহোর প্রস্তাব পরীক্ষা করে দেখা গেছে বারবার সেখানে স্টেট শব্দটি ব্যবহৃত হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করি জিন্নাহ সাহেবের যে লাহোর প্রস্তাবটি পাকিস্তান প্রস্তাব হিসেবে তিনি ভারতীয় মুসলমানদের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে যেতে চাচ্ছেন, সেটিতে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সেই সময়ে দ্বিমত পোষণ করেন নাই, কারণ হিন্দু সম্প্রদায় ও কংগ্রেসের জাতাকলে মুসলমানদের যে নির্মম অবস্থা ছিল, তারা মনে করেছিল যে লাহোর প্রস্তাবের মাধ্যমে যে পাকিস্তান রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হবে, সেখানে তারা আত্মমর্যাদা ও সম্মান, নিজেদের অধিকার নিয়ে তারা বাঁচতে পারবে। ফলে মুসলমানরা ধর্মীয় জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তান রাষ্ট্রের এই প্রস্তাবকে মেনে নেয় এবং পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠাকে তারা মনে প্রাণে প্রতিষ্ঠা করার জন্যই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। আমরা পরবর্তীতে লক্ষ্য করি জিন্নাহ সাহেবের লাহোর প্রস্তাবকে হিন্দুরা মনে প্রাণে মেনে নিতে পারেনি। গান্ধীজি কি বলেন? লাহোর প্রস্তাব মেনে নেওয়ার অর্থ হবে ভারতকে ব্যবচ্ছেদ করা এবং তা হবে একটি পাপ কাজ। জওহরলাল নেহরু বলেন, লাহোর প্রস্তাব যদি মেনে নেওয়া হয় তাহলে ভারত হয়ে পড়বে বলকান রাষ্ট্রগুলোর ন্যায় ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত কর্তৃত্ববাদী পুলিশি রাষ্ট্র। মুসলিম লীগ বিরোধী সেই সময়ের যে পত্রিকাগুলো, তারা লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাব বলে সমালোচনা করে, তাদের অপবাদী সুবাদে পরিণত হয়। লাহোর প্রস্তাব পাকিস্তান নামে খ্যাতি অর্জন করে। শিক্ষার্থীরা, এখন আমরা লাহোর প্রস্তাবের গুরুত্ব নিয়ে একটু আলোকপাত করব। তাহলে আলোচনা থেকে স্পষ্টভাবে আমরা যেটি পাই যে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য ঘটনা ছিল লাহোর প্রস্তাব, এবং উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি সুদূর প্রসারী প্রভাব ছিল। এটাকে আমরা একটা মাইল ফলকও বলতে পারি। তাহলে গুরুত্বটা কি কি? প্রথম হলো, এই লাহোর প্রস্তাব অখণ্ড ভারতের ধারণা, হিন্দু মুসলিম ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে। এই লাহোর প্রস্তাবের ফলে মুসলমানদের মধ্যে হিন্দু সম্প্রদায় সম্পর্কে যে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ ছিল তা নষ্ট হয়ে যায়। অখণ্ড ভারতের ধারণা, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি ও চিরতরে বিনষ্ট হয়। আমাদের আলোচনায় চলে আসছে লাহোর প্রস্তাবের মধ্যে পাকিস্তানের বীজ নিহিত। এই প্রস্তাবে জিন্নাহর দ্বিজাতি তত্ত্বকে মুসলিম লীগ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। ফলে মুসলমান জনগণের ভারতের একটি পৃথক জাতি হিসাবে নিজেদেরকে ভাবতে শুরু করে। মুসলমান জনগণ পৃথক জাতি হিসাবে ভাবতে শুরু করে। লাহোর প্রস্তাব গ্রহণের পর মুসলিম লীগ তার অবস্থানকে সুদৃঢ় করতে আরো বেশি সমর্থ হয়। 1946 সালের নির্বাচনে মুসলিম লীগের কেন্দ্রীয় আইন পরিষদে এবং প্রাদেশিক আইন পরিষদে যেই সাফল্য, সেটা লাহোর প্রস্তাবের ফলশ্রুতি। অনেক রাজনীতি বিশ্লেষক বলেন, এই লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত। এই লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত। আমরা লক্ষ্য করি 46 সালের যে নির্বাচনের কথা বললাম, সেখানে কেন্দ্রীয় আইনসভায়
মুসলমানদের জন্য নির্ধারিত 30টি আসনের সবকটিতেই মুসলিম লীগ জয়লাভ করে। আবার প্রাদেশিক নির্বাচনে 492টি আসনের মধ্যে মুসলিম লীগ 428টি আসন অর্জন করে। এই নির্বাচন ছিল মূলত লাহোর প্রস্তাবের পক্ষে একটি গণরায়। লাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রতিষ্ঠার প্রতিশ্রুতি মুসলিম লীগকে এই বিরাট সাফল্য এনে দেয়। যাই হোক, লাহোর প্রস্তাব ভারতের মুসলমানদের জন্য স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। তাই আমরা লক্ষ্য করি পরবর্তীতে 1946 সালের 9 এপ্রিল ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম লীগের গঠনতন্ত্র বিরোধী উপায়ে স্টেট শব্দটি সংশোধন করে স্টেট বা একটি মূল রাষ্ট্র গঠনের যে কথা বলা হয়েছে, মুসলিম লীগ নেতারা যদিও অনেকে এটার সমালোচনা করেছিলেন, কিন্তু আমরা লক্ষ্য করি 47 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই তখন পূর্ব বাংলার জনগণ এই রাষ্ট্রটিকে সমর্থন করে, অর্থাৎ ধর্মভিত্তিক জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে। কিন্তু অল্প কিছু দিনের মধ্যে তাদের মোহ ভেঙে যায়। আমরা লক্ষ্য করি পূর্ব পাকিস্তানকে তারা একটি উপনিবেশে পরিণত করতে চায় এবং এই উপনিবেশিক তাদের যে কর্মকাণ্ড, শোষণ, নির্যাতন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, প্রশাসনিক ক্ষেত্রে, সেটির বিরুদ্ধে বাঙালি প্রথম 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে তার জবাব দেয়। পাকিস্তানি শাসক গোষ্ঠী, যদি এটি একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল, যেহেতু রাজনৈতিক স্বীকৃতির প্রয়োজন ছিল, এই সাংস্কৃতিক ভিত্তিক যে জাতীয়তাবোধ বাঙালিদের মধ্যে সৃষ্টি হয়েছিল আন্দোলন থেকে, ভাষা থেকে, সেটাই 54 সালে আবারও বাঙালি স্বাধিকার, লাহোর প্রস্তাব ভিত্তিক স্বাধিকারের জন্য গণরায় দেয়। এবং আমরা লক্ষ্য করি 62 শিক্ষা আন্দোলনও আমরা এটির প্রতিফলন দেখি। শেষ 1966 সালে যে 6 দফা কর্মসূচি, যেটিকে বাঙালির মেঘনা কাটা বলা হয়, সেখানেও লাহোর প্রস্তাব ভিত্তিক স্বায়ত্ত শাসন চাওয়া হয়েছিল। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করি লাহোর প্রস্তাব ভিত্তিক স্বায়ত্ত শাসনের দাবি ভাষা আন্দোলন থেকে সৃষ্টি হয়ে বিভিন্ন ধাপে ধাপে সশস্ত্র সংগ্রামে বাঙালিদেরকে উদ্বুদ্ধ করেছিল পাকিস্তানের মুসলিম লীগ ও সামরিক সরকারগুলোর নির্যাতন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে। যা আমরা লক্ষ্য করি 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করে। লাহোর প্রস্তাবে যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাষ্ট্রের কথা বলা হয়েছিল, বাংলাদেশ রাষ্ট্র লাহোর প্রস্তাব গ্রহণের 31 বছর পর পূর্বাঞ্চলে প্রতিষ্ঠিত হয়ে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তার একটি বাস্তব প্রতিফলন। এই জন্য রাজনৈতিক বিশ্লেষকরা বলেন লাহোর প্রস্তাবের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত। ছাত্রছাত্রীরা, তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।